যেখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকার। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা কেন এই কেজকে আনকাটে এই মুহূর্তে রাজনৈতিক বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের যদি আপনি নাগরিক হন এই মুহূর্তে, আমরা কেউই রাজনীতির বাইরে নই। আমরা সবাই এক হয়েছি বলেই একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন করতে পেরেছি এবং আমাদেরকে আগামীর বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশে আমাদেরকে আসলেই রাজনৈতিক সচেতন থাকতে হবে। কারণ আলটিমেটলি এই রাজনীতি আমাদের সকল কিছু, আমাদের জীবন, আমাদের মনন, আমাদের পেশা, আমাদের ভবিষ্যৎ, বর্তমান সব কিছুকে এই রাজনীতি নানাভাবে ইম্প্যাক্ট করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি পলিটিক্যালি অ্যাওয়ার, এবং এই কারণেই একজন ক্ষুদ্র শিল্পী হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করি যে রাজনীতির সাথে আমাদের জীবনের যেই কানেকশনটা সেটা নানাভাবে তুলে ধরবার জন্য। আজকে আমরা কথা বলবো গণভোটের হ্যাঁ কিংবা না ভোট নিয়ে। জুলাই সনদের ভিত্তিতে যে জাতীয় গণভোট আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই গণভোটের হ্যাঁ কিংবা না ভোট আপনি কেন দিবেন? ব্যক্তিগতভাবে আমি আগেই ক্লিয়ার করে নিই, আমি হ্যাঁ ভোটের পক্ষে। আমার কাছে মনে হয় বাংলাদেশের যে সংবিধানটি, যেটি অলমোস্ট 55 ইয়ার্স ওল্ড, সময় এসেছে সেটাকে সময় উপযোগী করার। দেখুন, না ভোটকে হ্যাঁ বলার কারণ তো অনেক। আপনাদের বুঝতে হবে যে এই 17 মাস এই বিভিন্ন সংস্কার কমিশন যে সংস্কারগুলো করেছে, বিভিন্ন যে 6টি সংস্কার কমিশন এবং আলটিমেটলি যে ঐক্যমত কমিশনটি, এই সকল সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকে সামারাইজ করে তারা একটি জুলাই সনদ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা, এবং এই সংস্কারগুলোর মধ্যে যেই 84টি প্রস্তাবনা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংবিধানের যেই চেঞ্জগুলো আনা দরকার, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনা দরকার, যেখানে আমাদের বিচার ব্যবস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটাকে আবার সংবিধানে পুনঃস্থাপিত করা দরকার, যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্য সেটাকে ফিরিয়ে আনা দরকার। 52% নারী ভোটাররা আছে, সেই নারী ভোটাররা এবং বাংলাদেশের নারীদের যে অধিকার সেটাকে আরও সমুন্নত করা দরকার। এছাড়াও হ্যাঁ ভোট দিলে আমি যেটা মনে করি যে সংস্কারের যে কাজগুলো, আমি বলবো যে এই ইন্টারিম বা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা সবচেয়ে ভালো কাজ করেছে তারা হচ্ছে এই যে 6টি কমিশন করে তারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা করেছে। এগুলোর মধ্যে যেই ভালো সংস্কারগুলো আছে, যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো, সেগুলোকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্তি করে বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে এগুলার অন্তর্ভুক্তি হবে, এবং সেটা তখনই হবে যখন আমরা আসলে হ্যাঁ ভোটটা দিতে পারবো। দেখুন, হ্যাঁ ভোটকে না করার জন্য সবচেয়ে বেশি যারা কাজ করছে সেটা হচ্ছে পতিত স্বৈরাচারী সরকার। তারা তো এই সংস্কার কিংবা এই সরকার বা এই গণ অভ্যুত্থান সব কিছুকেই ডিনাই করে। না ভোটের পক্ষে আমি নই, তবে কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বর্তমান যেই গণভোটটি হতে যাচ্ছে জুলাই সনদে, এমন কোনো লুপহোল কি আছে যার মাধ্যমে সামরিক শাসন বাংলাদেশে ব্যাক করতে পারে? আমরা কি সংবিধানের এমন কোনো সংস্কার করতে যাচ্ছি যেখানে আমরা সামরিক শাসন বা সামরিক শাসনের মানে যেটাকে আমরা মিলিটারি কু বলি, সেই ধরনের কোনো সম্ভাবনার দুয়ার কি আমরা খোলা রাখছি কিনা, সেই জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। নারী সংস্কার কমিশন, পিলখানা সংস্কার কমিশন, গুম সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনের যেই প্রস্তাবনাগুলো আছে বা ওদের যেই ফাইন্ডিংসগুলো আছে সেগুলোকে আরও কিভাবে
পাকাপোক্তভাবে আমাদের আগামী সরকারে বা আগামীর বাংলাদেশে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, সেগুলার তদন্ত করতে পারি, প্রয়োজনে বিচার করতে পারি, সেগুলোকে আমাদের খতিয়ে দেখা দরকার। এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে আরও গুরুত্বপূর্ণভাবে গুরুত্বের মাধ্যমে পরবর্তী সরকার যারা আসবেন এবং পরবর্তী সংসদে আমরা যাতে একটি গণতান্ত্রিক উপায়ে জাতির সামনে এগুলো নিয়ে আরও গভীরভাবে আলোচনা করতে পারি, সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ ভোট দিয়ে দিলাম, হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, আর আমরা যা সব কিছু বাস্তবায়নের জন্য লাফ দিয়ে পড়ে গেলাম, সেটা যাতে না হয়। আমার মনে হয় সংসদে এই ব্যাপারগুলো নিয়ে স্পেশালি যেই নতুন উচ্চকক্ষ হতে যাচ্ছে বাংলাদেশে, সেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে এগুলো নিয়ে যাতে আমরা আরও বিশদভাবে আলোচনা করি এবং এর মধ্যে যদি কোনো লুপহোলস থাকে সেগুলোকে যাতে আমরা রেকটিফাই করি, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে আমি বলবো, আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, আমরা যদি সত্যিই দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, আমাদেরকে জুলাই সনদের আরও গভীরে যাওয়া দরকার। সেগুলো নিয়ে আমাদের আরও সবারই যার যার জায়গা থেকে সেগুলো নিয়ে আরও গবেষণা করা দরকার, পড়ালেখা করা দরকার এবং বাংলাদেশের স্বার্থে হ্যাঁ ভোটটা দেওয়া দরকার। গতকাল রাত্রে যখন নিজের বাড়িতে ডিনার করছিলাম, তখন বাসার সবার সাথে এই গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল আমার নিজের পরিবারের সদস্যরাই হ্যাঁ কিংবা না ভোট নিয়ে তারা আসলে তাদের কাছে এনাফ ইনফরমেশন নেই। আমার কাছে ওভারঅল মনে হয় যে এখনও এটা 100% জনগণের কাছে ক্লিয়ার নয়। আসলে আমরা এমন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বা পার হচ্ছি, সেখানে এত বড় একটা সনদ, যেখানে এত প্রস্তাবনা, প্রায় 84টা প্রস্তাবনা, যেখানে 30টি প্রস্তাবনায় সব রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে, অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, এত কিছু জাতির সামনে জাস্ট 4টা কোয়েশ্চেনের মাধ্যমে তাকে ভোট দিতে বলাটা, এটা একটা কনফিউজিং ব্যাপার। এখানে আসলেই আরও ব্যাপকভাবে এটাকে জাতির সামনে প্রেজেন্ট করা দরকার। বাট আসলে সময়ের প্রয়োজনে আপনাকে অনেক সময় ডিসিশন নিতে হয়। আমাদের হাতে সেই সময় নেই। 17 মাস ছিল, 17 মাসে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন সংস্কার কমিশনগুলো এগুলো নিয়ে কাজ করেছে। এখন ভোটের সময় বাংলাদেশকে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচনের বিকল্প কিছুই নেই। সো নির্বাচন হোক। আমার মনে হয় নির্বাচন হওয়ার পর যে সংসদ আসবে তারা জাতিকে আরও ক্লিয়ার করতে পারবে এবং যেই মানুষগুলো এই বিভিন্ন সংস্কার কমিশনে কাজ করেছে তাদেরকে আমার মতে আবার ফিরিয়ে আনা উচিত, যাতে জাতির কোনো প্রশ্ন থাকলে তারা যাতে জাতিকে এটা ক্লিয়ার করতে পারে। জামাতের যে জোট, যে 10 বা 11 দলীয় জোট, তারা হ্যাঁ ভোটের পক্ষে অনেক বেশি সোচ্চার। এনসিপি যে তরুণদের দলটা, আমি দেখেছি যে তারা বিভিন্ন জেলাতে এটাকে নিয়ে তাদের কমিটি গঠন করেছে। হ্যাঁ ভোটের পক্ষে বা গণভোটের পক্ষে রায় যাতে যায় সেটার জন্য তারা অন্য যে জোটটি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জোট, সেটা থেকে এগিয়ে আছে। যদিও বিএনপির যে বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি বলেছেন সবাই যাতে হ্যাঁ ভোট দেয়। বাট আমার কাছে মনে হয় বিএনপি তৃণমূলে এখনও গণভোটে হ্যাঁ দেয়া নিয়ে একটা বিভ্রান্তি রয়ে গেছে। কারণ ইনিশিয়ালি বিএনপির অনেক নেতা হ্যাঁ ভোটের পক্ষে ছিল না, তাদের অনেক নোট অফ ডিসেন্স ছিল। বাট এই মুহূর্তে আমার মনে হয় তারাও বুঝতে পারছে যে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ ভোটের বিকল্প নেই। বাংলাদেশে এই যে স্বৈরতন্ত্রের উত্থান বা একনায়কতন্ত্রের উত্থান, এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে আমরা বিলুপ্ত করেছি। যে আওয়ামী লীগ একসময় এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য 96 নির্বাচনের আগে আন্দোলন করেছে, রাস্তায় গিয়েছে, সেই আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারকে নানা আইনি মার প্যাচ দিয়ে এমনভাবে জাতির সামনে উপস্থাপন করেছে, যেহেতু 2008-এ তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে দিয়েছে। বিএনপি ওটা চেষ্টা করেছিল, যখন তারা 91 থেকে 96-এ 95 পর্যন্ত ক্ষমতায় ছিল, তারাও চেষ্টা করেছে, যদিও সেই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে ছিল না, তারা চেষ্টা করেছে তাদের আন্ডারে একটা নির্বাচন করার জন্য। সব সরকারই কেন জানি ক্ষমতায় গেলে তাদের মনে হয় যে তাদের আন্ডারে নির্বাচন ফেয়ার হবে। বাট আমরা বাংলাদেশের অতীত যদি পর্যালোচনা করি, রাজনৈতিক প্রেক্ষাপট যদি পর্যালোচনা করি, আমরা দেখি যে বাংলাদেশে যেই 2টা নির্বাচন আমরা বলি ফেয়ার হয়েছে, বা যেই
তিনটা নির্বাচন, 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন, এই তিনটার মধ্যে দুইটিই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। এবং বর্তমান যে জুলাই সনদ এবং যে গণভোট, সেটা তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনছে। এছাড়াও আরও একটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে সংবিধানের যদি আমরা কোনো সংস্কার করতে চাই বা সংবিধানের জন্য কোনো, এই যে আমরা 17টি অধ্যাদেশ বলি বা 17টি চেঞ্জ আমরা দেখেছি বিগত 55 বছরে, কোনো দল যাতে জাস্ট তার সংখ্যাগরিষ্ঠতা আছে সেটার ভিত্তিতেই তারা যে সংবিধানের তাদের মতো করে সংবিধান পরিবর্তন করতে না পারে। এই হ্যাঁ ভোট পড়লে সংবিধানকে পরিবর্তন করতে হলে জনগণের কাছে এটাকে নিয়ে যেতে হবে। কীভাবে নিতে হবে? এই যে উচ্চ কক্ষ হচ্ছে, শুধু নিম্ন কক্ষে 2/3 ভোট পেলেই হবে না, উচ্চ কক্ষেও তাদেরকে 51টি ভোট তাদেরকে পেতে হবে। সো সংবিধানকে চেঞ্জ করা যে যার মতো করে যে কোনো রাজনৈতিক দল, এটা এত সহজ হবে না। এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এবং বিচার বিভাগ, পিএসসি সহ আরও যে রাষ্ট্রের যে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে শুধু সরকারি দল না, বিরোধী দলেরও মতের অনেক প্রাধান্য থাকবে। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে। বিরোধী দলের আসলে সেই পাওয়ারটা বর্তমান যে সাংবিধানিক কাঠামো আছে সেটার মধ্যে নেই। সো এই হ্যাঁ ভোট দিলে বিরোধী দল আসলে একটা প্রপার বিরোধী দল হিসেবে কাজ করতে পারবে। এছাড়াও আরেকটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে যে আমরা কি আসলে বাঙালি নাকি বাংলাদেশি? বাঙালি বলতে গেলে আসলে এটা অনেক বিস্তৃত, শুধু বাংলাদেশ না, আমাদের পাশের দেশের আসাম, পশ্চিমবঙ্গ, এছাড়া আরও যে বাঙালিরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও ইনক্লুডেড হয়ে যায়। আমরা তো আসলে বাংলাদেশি। হ্যাঁ ভোট দিলে বা হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমরা আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে আসলে সাংবিধানিকভাবে নিজেদেরকে ডিক্লেয়ার করতে পারবো। যেটা আমাদের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, যাদের সাথে আমরা সবসময় দেখি তারা কি আসলে বাঙালি, তারা আসলে কি, তারা কি আদিবাসী নাকি তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে একটা তর্ক বিতর্ক এবং এটার কারণে যে জটিলতা সৃষ্টি হয়, এটার হয়তো বা অনেক বড় অবসান হবে। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমাদেরকে আসলে সবার হ্যাঁ ভোট দেওয়া উচিত। হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের ক্ষতি হবে না, বাংলাদেশের লাভ হবে। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই 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 জুলাই সনদটাকে পর্যালোচনা করার চেষ্টা করেন, আপনারা একটু জানার চেষ্টা করেন, ইউটিউবে যান, জাস্ট লেখেন গণভোট, তাইলে অনেক মানুষের অনেক ধরনের রিভিউ আছে, অনেক বিশ্লেষণ আছে, এগুলো একটু নিজেরা একটু যাচাই করার চেষ্টা করেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোটটা এই মুহূর্তে কত জরুরি।